করতে পারবো না মা। কেন পারবি না? আর কতবার বলবো তোমাকে, আমি এই মুহূর্তে বিয়ে করতে চাই না। তা একজন হাঁটুর বয়সী মেয়েকে। আমার একটা ক্যারিয়ার আছে, লাইফ আছে। আমি আমার ক্যারিয়ারটা গুছিয়ে নিতে চাইছি। এটা কেমন কথা বাবু? তুই তো নিজেই বলেছিলি তুই বিয়ে করবি। সারাদিন তোমার ঘ্যানঘ্যানানিতে রেগে বলেছিলাম মেয়ে দেখতে। কি ভেবেছিল তোমরা সেই কথা ধরে একদম বিয়ের দিনক্ষণ ঠিক করে এসে আমাকে জানাবে? বাবু, বিয়েটা আমরা ঠিক করে ফেলেছি। পরশু তোর বিয়ে, আর আজ বলছিস তুই বিয়ে করতে চাইছিস না। মেয়েটাকে তুই তো এখনো দেখিসনি। একবার দেখ, দেখবি বিয়ে না করে থাকতে পারবি না। উঠে দাঁড়ালো আহারাব। পুরো নাম আহারাব ইশতিয়াক। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, আমার রুচিবোধ এতটাও নিচে নামেনি যে একটা হাঁটুর বয়সী মেয়েকে চোখের দেখায় বিয়ে করে ফেলবো। আর তোমাদের গান দেখলে আমি অবাক হয়ে যাই। আমার বয়স ৩০, আর মেয়ে এখন ১৮ও পেরোয়নি। তোমরা কিনা তার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছ। মানুষ যখন জানতে পারবে তরুণ রাজনীতিবিদ আরাফ ইশতিয়াক। নিশিতা, নিশিতা। বারংবার ডেকে যাচ্ছে বালি, কিন্তু নিশিতার কোনো সাড়া শব্দ নেই। সে আনমনে তাকিয়ে রয়েছে আকাশটার দিকে। আকাশ গোল থালার মতো, পূর্ণিমার চাঁদ উঠেছে। এই পূর্ণিমার চাঁদে বিয়ের কথা ছিল তার, কিন্তু তার ছোট্ট জীবনটাকে তছনছ করে দিয়ে কোনো কারণ ছাড়াই ভেঙে গেল বিয়েটা। বালি আবারও চেঁচিয়ে উঠল, নিশিতা, নিশিতা। নিশিতা যেন শুনতেই পেল না তার ডাক। ছোট্ট পাখিটা বুঝলো না নিশিতার মনের অবস্থা। সে শুধু এইটুকু বুঝেছে তার সখী তার সাথে কথা বলছে না। বালি হলো নিশিতার ছোট্ট টিয়া পাখিটার নাম। মাস ৬ আগে নিশিতা যখন সবে এসএসসি পরীক্ষা শেষ করে অবসর সময় পার করছিল, তখন একদিন আকরাম মিয়া গঞ্জের হাট থেকে নিশিতাকে এনে দিয়েছিল এই ছোট্ট পাখিটাকে। নিশিতা তখন বিছানার উপর পা দুলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস চোখের বালি পড়ায় ব্যস্ত ছিল। ছোট্ট পাখিটা পেয়ে খুশিতে যেন বাকখারা হয়ে পড়েছিল সে। আর হাতে ছিল চোখের বালি উপন্যাসটি, তাই পাখিটার নামও রেখে দিল বালি। তারপর যখন পাখিটার মুখে কথা ফুটলো, প্রথম ভাঙা কণ্ঠে নিশিতা বলে ডাক দিয়েছিল, তখন যেন নিশিতা আকাশের চাঁদ হাতে পেল। খুশিতে সারা বাড়ি মাথায় তুলে নিয়েছিল। নিশিতা বারংবারই ভদ্র, স্বল্পভাষী, চাপা স্বভাবের। সেখানেই পাখিটা তার কথা বলার সাথী হয়ে এলো। সারাদিন পর কথা বলার ঝুলি নিয়ে বসতো এই পাখিটার কাছে। আজ তার এই পাখিটার সাথেও কথা বলতে ইচ্ছে হচ্ছে না। হারিয়ে গেছে সব অনুভূতি, বিষণ্ণতায় চেয়ে গেছে মনটা। ভোরের আলো ফুটেছে, নারিকেলে পাতার আড়ালে থেকে সূর্য উকি দিচ্ছে। গ্রামের পরিবেশে এই রোদটাও যেন মিষ্টি লাগছে। নিশিতা কালকে শাড়িটা ছেড়ে গোলাপি রাঙা একটা 3 পিস জড়িয়েছে শরীরে। লম্বা চুলগুলো বিনুনিতে আবদ্ধ করে মাথায় ওড়না চাপিয়েছে। পুরো বাড়িতে বিষাদের ছায়া ঘিরে রয়েছে। গতকাল মেয়ের বিয়ে ভাঙার মতো একটা ঘটনা ঘটলো, আর আজ মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে। লামিয়া বেগম এই নিশিতাকে নিয়ে আজই রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। এখানে নিশিতা যতদিন থাকবে ততদিন স্বাভাবিক হতে পারবে না হয়তো। মনের দিক থেকে ভেঙে পড়বে মেয়েটা। নিশিতার মা সিনথিয়া বেগম আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন। এই 16-17 বছরের মেয়েকে কখনো কাছছাড়া করেননি তিনি। সেই মেয়ে আজ তাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে। মেয়েকে ছেড়ে কিভাবে থাকবেন তিনি? আবার গতকাল থেকে মেয়েকেও পর্যবেক্ষণ করছেন তিনি। সারা রাত দাঁড়িয়েছিলেন মেয়ের দ্বার প্রান্তে। একটু পরপর জানালা গলিয়ে উকি দিয়েছেন মেয়ের কক্ষে। আবার খারাপ কিছু ঘটিয়ে ফেললো না তো তার মেয়ে? মেয়েকে ডেকেছেন বারংবার, মেয়ে উত্তর দেয়নি একবারও। মেয়ের এরূপ অবস্থায় পরাণ জ্বলছে তার। গ্রামে এভাবে মেয়েকে রেখে দেওয়াও ঠিক হবে না, তাহলে দিন দিন মেয়েটা আরও ভেঙে গুড়িয়ে যাবে। আকরাম মিয়াও চুপটি করে বিদায় দিচ্ছেন মেয়েকে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। 2 ছেলে মেয়ে তার। ছেলেটা ছোট, কেবল 10 বছর। এই মেয়েটাই যে তার কলিজা ছিল। কেন সে এত বড় একটা ভুল করেছে? তার জন্যই আজ মেয়েটার এই অবস্থা। ছোট ভাই মোজাম্মেল মিয়া বারবার বারণ করছে এত ছোট বয়সে মেয়ের বিয়ে না দিতে। শোনেননি আকরাম মিয়া, তারই খেসারত দিতে হচ্ছে তাকে। নিশিতা যেন কাল থেকেই মৌনব্রত পালন করছে। একটা টু শব্দ বের হয়নি তার মুখ থেকে। টিয়া পাখির খাঁচাটা নিয়ে উঠোনের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে সে। তার জামা কাপড়ের ব্যাগ এনে গাড়িতে তুলে দিচ্ছেন আকরাম মিয়া। হঠাৎ কোথা থেকে এসে নাদিরা, নাফিয়া আর নয়ন জড়িয়ে ধরল নিশিতাকে। নাদিরা, নাফিয়া আর নিশিতার ছোট চাচা মোজাম্মেল মিয়ার মেয়ে। একসাথেই থাকে তারা। নাদিরা কেবল 13 বছরের কিশোরী, আর নাফিয়ার বয়স 7 বছর। নয়ন নিশিতার আপন ছোট ভাই। নিশিতার মধ্যে কোনো হেলদোল নেই। সে যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে নিশ্চুপ। নয়ন অশ্রুসিক্ত চোখে বলল, বুবু, তুই আমাকে একা ফেলে চলে যাচ্ছিস? উত্তর দিল না নিশিতা, শুধু চোখ তুলে তাকালো ছোট্ট ভাইটার দিকে। নাফিয়া তার ফোলা ফোলা চোখ দুটো নিয়ে কান্না বিচরিত কণ্ঠে বলল,
আমি আর দুষ্টুমি করবো না বুবু, তবুও তুমি আমাকে ছেড়ে যেও না। নাদিরা কিছু বলছে না, শুধু নিশিতাকে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ভাই বোনের এমন আবেগঘন মুহূর্ত দেখে চুপ থাকতে পারল না নিশিতা। কাল থেকেই প্রথম তার মুখে কথা ফুটলো। 3 ভাই বোনকে জড়িয়ে ভেজা কণ্ঠে বলল। একদম কাঁদবি না, তোরা কাঁদলে আমারও যে কষ্ট হয়। নয়ন কান্না বিজড়িত কণ্ঠে বলল। তবে আমাদের ছেড়ে চলে যাচ্ছিস কেন? ধুর বোকা, কোথায় যাচ্ছি আমি? আমি তোদের ছেড়ে কোথাও যাচ্ছি না, শুধুমাত্র কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি, আবার চলে আসব। নাদিয়া মুখ খুলল, বলল। একটু ঠোঁট প্রসারিত করলো নিশিতা, বলল। কে বলল তোদের এসব কথা? আমি তাড়াতাড়ি চলে আসব। নয়না কান্না থামিয়ে বলল। সত্যি তো? একদম সত্যি। ছোট্ট নাফিয়া হাত উঠিয়ে বলল। আসার সময় আমার জন্য কতগুলো চকলেট নিয়ে আসবা। নিশিতা হেসে ফেলল, বলল। আচ্ছা বাবা, নিয়ে আসবো ক্ষণ। এরই মধ্যে গাড়িতে ওঠার জন্য হাঁক ছাড়লো আশরাফ সাহেব। গাড়ি ছেড়ে দিচ্ছে। নিশিতা সবার কাছ থেকে বিদায় নিয়ে টিয়া পাখির খাঁচাটা নিয়ে নিশ্চুপভাবে গাড়িতে উঠে বসলো। মুহূর্তেই ছেড়ে দিল গাড়িটি। সাই সাই করে ছুটে চলল অজানার উদ্দেশ্যে। নিশিতা বিষণ্ণ চোখে নিজের জন্মস্থানের দিকে তাকিয়ে রইল। মনের মধ্যে তার অভিমানের পাহাড় জমেছে। সে না হয় মুখ ফুটে কিছু বলতে পারে না, তাই বলে বাবা মাও তার মনের কথাটা বুঝবে না? এভাবে পাঠিয়ে দিবে অজানার উদ্দেশ্যে? বিয়ে ঠিক করলো, ভেঙেও গেল। টাটু শব্দ করলো না নিশিতা। এখন তার বাবা মা তাকে দূরে ঠেলে দিচ্ছে। তারা কি বুঝতে পারেনি তাদের ছেড়ে থাকতে নিশিতার কষ্ট হবে? আচ্ছা, তার বাবা মায়ের কষ্ট হবে না তাকে ছেড়ে থাকতে? হয়তো হবে না। না হলে কি এত সহজে বিদায় করতে পারতো তাকে? প্রথমে বিদায় করতে চেয়েছে বিয়ে দিয়ে, তা পারেনি। এখন বিদায় করলো তার ভালোর দোহাই দিয়ে। চোখ দুটো ভিজে এলো নিশিতার। লামিয়া বেগম হয়তো বুঝলো নিশিতার মনের অবস্থা। হাত বাড়িয়ে আগলে নিল তাকে। নিশিতাও কিছু বলল না। আস্তে ধীরে মাথা রাখলো লামিয়া বেগমের কাঁধে। ভাবতে লাগলো এই কয়দিনে কিভাবে পরিবর্তিত হয়ে গেল তার জীবন। গলায় থাকা গামছাটা দিয়ে চোখ মুছল আকরাম মিয়া। মেয়েকে বিদায় দিয়ে চোখ দুটো ভিজে উঠেছিল তার। সিনথিয়া বেগম এগিয়ে এলেন। স্বামীর কাঁধে সান্ত্বনার হাত রাখলো সে। আবারও চোখ দুটো ভিজে উঠল আকরাম মিয়ার। ভেজা কণ্ঠে বলল। আমি নিজের হাতে নিজের মেয়ের সর্বনাশ ডেকে আনলাম সিনথিয়া। ভাইয়ের অন্য কাঁধে হাত রাখলো মোজাম্মেল মিয়া। শান্ত কণ্ঠে বলল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন দাদা ভাই। নিশ্চয়ই আমাদের নিশিতার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আপনি শান্ত হন দাদা ভাই। দরজার আড়ালে মুখ লুকিয়ে কাঁদছে নিশিতার ছোট চাচি মিনারা। মোজাম্মেল মিয়ার স্ত্রী তিনি। নিশিতার এভাবে বাড়ি ছেড়ে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। নিশিতাকে সবসময় নিজের মেয়ের চোখে দেখেছেন তিনি। এই বাড়িতে প্রবেশের পর নিশিতাকে মাত্র 1 বছরের পেয়েছিলেন তিনি। তখন থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন নিশিতাকে। আজ চোখের সামনে মেয়েটার সাথে কি থেকে কি হয়ে গেল, সবই ভাগ্য। ওই যে উপরে একজন আছেন, তিনি লিখে রেখেছেন সবকিছু। চাইলেই কিছু পরিবর্তন করতে পারবো না আমরা। টানা 7 ঘন্টা জার্নি করে ঢাকায় পৌঁছালো নিশিতা। ক্লান্তিতে শরীরটা ভেঙে আসছে তার। বাড়িতে ঢোকার সাথে সাথে 2 বোন নীলা এবং রিনা দৌড়ে এসে জড়িয়ে ধরল নিশিতাকে। লীনা নিশিতার থেকে বছর 2-এর বড় হলেও একদম সমবয়সীর মতোই আচরণ করে। আর রিনা নিশিতার থেকে বছরখানেকের ছোট হলেও সেও সমবয়সীর মতোই। নিশিতাকে কাছ থেকে পেয়ে 2 বোন খুবই খুশি। নিশিতার বিয়ের কথা জানলেও রিনার পরীক্ষার কারণে গ্রামে যাওয়া হয়নি তার। আর একা বাসায় রিনা কিভাবে থাকবে, তাই লিনারও যাওয়া হয়নি গ্রামে। নিশিতার মুখে কোনো কথা নেই, যদিও সে বরাবরই চুপচাপ। প্রয়োজনের অতিরিক্ত একটা কথাও বলে না সে। আর লিনা কখনোই এই মেয়ের এমন বড়দের মতো গম্ভীর স্বভাব মেনে নিতে পারে না কিছুতেই। দেখা হলে কথা বলতে বলতে কান ঝালাপালা করে দেয় সে। তবে এই নিশিতা কখনো বিরক্তি প্রকাশ করে না তাতে। নীরব শ্রোতার মতো শুনতে থাকে হাজারো উদ্ভট কথা। নিশিতা একজন ভালো বক্তা না হলেও একজন ভালো শ্রোতা বটে। এই দিক থেকে আবার এই মেয়েটাকে বেশ পছন্দনীয় লিনার। নিশিতা আসার সাথে সাথে 2 বোন গল্প জুড়ে দিয়েছে তার সাথে। লামিয়া বেগম তেতে উঠলেন। লিনা এবং রিনাকে ঝাড়ি দিয়ে বললেন, সমস্যা কি তোদের? গল্পটা কি পরে করা যাবে না? মেয়েটা এতটা পথ জার্নি করে এসেছে, যাও রুম দেখিয়ে দে। দাঁত দিয়ে জিহবা কাটলো লিনা। বলল, ইস, একদম ভুলে গেছি। চল তোকে তোর রুম দেখিয়ে আসি। তোর রুম ধুয়ে মুছে একদম চকচকা করে রেখেছি। নিশিতা গুটি গুটি পায়ে হাঁটা ধরলো রুমের দিকে। হাঁটতে হাঁটতে চোখ ঘুরিয়ে দেখছে বাড়িটা। বেশ বড় বাড়ি, তবে তাদের গ্রামের বাড়ির মতো নয়। এই বাড়ির দেয়ালে দেয়ালে যেন শহুরে আধুনিকতার ছোঁয়া।
রুমে প্রবেশ করলো নিশিতা। লিনা তাকে রুমে দিয়েই তার বিশ্রামের জন্য চলে গেল। নিশিতা ঘুরে ঘুরে রুমটা দেখল। রুমের এক কোণে ঝুলিয়ে দিল পাখির খাঁচাটা। মিষ্টি কণ্ঠে বলল, আজ থেকে এই তোর বাসস্থান বালি। পাখিটা কি বুঝলো কে জানে, তবে বুঝদারের মতো মাথা নাড়ালো সে। নিশিতা এগিয়ে গেল জানালার দিকে। নরম কোমল হাতে সরিয়ে দিল জানালার ঝুলানো পর্দাটা। সাথে সাথেই জানালা গলিয়ে ঝলমলে রোদ এসে হানা দিল রুমের ভেতরে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে সময় নিয়ে লম্বা চুলগুলো খুলে দিল ধীরে সুস্থে। গাড়িতে বাতাসের ঝাপটে চুলগুলোতে কেমন জট পেকে গেছে। চুল খুলতে খুলতে ড্রেসিং টেবিলে আয়নায় নিজের চেহারা দেখে থমকে গেল সে। আচ্ছা, সে কি দেখতে খারাপ? খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো নিজেকে। না, একদম খারাপ তো না। তবে কেন বিয়ে ভেঙে দিল ছেলেপক্ষ? তার দাদি যখন বেঁচে ছিল তখন সে প্রায়ই তার ফোকলা দাঁতে পান চিবুতে চিবুতে বলতো, বুঝলি রে নিশি, আমি যদি পোলা হইতাম তাইলে এই বুড়া বয়সেও তোর প্রেমে পইয়া যাইতাম। কথাটা শুনে খিলখিল করে হেসে উঠত নিশিতা। নিশিতার দাদি সবসময় বলতো নিশিতা নাকি সুন্দরী, শুধু সুন্দরী নয়, একেবারে আগুন সুন্দরী। টানা টানা চোখ, পদ্ম ফুলের পাপড়ির মতো গোলাপি রাঙা, তীরতীরে ঠোঁট যুগল, সরু নাক, মুখটা একেবারে লম্বা, টানেরও না আবার একেবারে গোলও নয়, একদম মানানসই। আর গায়ের রং, সে বরাবরই সকলের হিংসার কারণে। স্কুলের মেয়েরা প্রায় তাকে জিজ্ঞাসা করতো, তুই কি মেখে এত ফর্সা রে নিশিতা? উচ্চতা বেশ ঠিকঠাক 5 ফিট 3। একজন বাঙালি মেয়ের এর চেয়ে আর লম্বা হওয়ার প্রয়োজন আছে কি? দীর্ঘশ্বাস ফেলল নিশিতা। আচ্ছা, লাভ হলো কি এই আগুন সুন্দরী হয়ে? এত সৌন্দর্যের পরও তো বিয়ে ভাঙার কালিমা লেপন হলো তার চরিত্রে। কোনো অন্যায় না করেও মানুষ তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল। যার ছবি মনে আঁকলো সেই তো তাকে পছন্দ করলো না, একবার ফিরেও তাকালো না তার দিকে। ভেঙে গুড়িয়ে দিল তার ছোট্ট মনটা। সত্যি কি কোনো লাভ আছে এত সুন্দরী হয়ে? না, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। তার ছেলের হাসি হাসল নিশিতা। সময় পরিবর্তনশীল, দিন যায় মাস যায়, সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটে মানুষের সম্পর্কের, অনুভূতির। স্মৃতির খাতায় চাপা পড়ে যায় অতীত। সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটেছে নিশিতারও। শহুরে আলো বাতাসে তার সৌন্দর্য বেড়েছে আরও। ইন্টার প্রথম বর্ষ থেকে পা দিয়েছে 2য় বর্ষে। পড়াশোনায় বেশ মনোযোগী সে। অতীতকে চাপা দিয়ে আপন গতিতে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। কিন্তু চাইলেই কি সব অতীত চাপা দেওয়া যায়? এত সহজে ভুলে যাওয়া যায় অতীত? স্মৃতির পাতায় কোথাও একটা থেকে যায় অতীতের কালো ছোঁয়া। মাঠের মধ্যে উত্তপ্ত রৌদ্রে একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে নিশিতা। কোলের উপরে রাখা কলেজ ব্যাগটা, মাথার উপর কাপড় দিয়ে ছাউনি করা। তবে সামান্য কাপড় কি আর আটকাতে পারে শক্তিশালী সূর্যের তেজস্ক্রিয় রশ্মি? গরমের রৌদ্রে নিশিতার ফর্সা মুখ খানা লাল বর্ণ ধারণ করেছে। বিরক্তিতে ভ্রু কুঁচকে বারবার এদিক সেদিক তাকাচ্ছে সে। তার পাশেই বসে আছে নিশিতার বান্ধবী মিলা। আজ কলেজে এসেই শুনেছিল আজ নাকি কিসের সমাবেশ রয়েছে কলেজে। এইসব সভা সমাবেশ কোনো কালেই পছন্দ ছিল না নিশিতার। অতিরিক্ত মানুষ, কোলাহল, সমাবেশ কোনোটাই তার পছন্দের তালিকায় নেই। সমাবেশের কথা শোনার পরে তাৎক্ষণিকভাবে সে বাড়ি যায় জন্যে উদ্ধত হয়েছিল, কিন্তু থেকে যেতে হলো ওই মিলার জোরাজুরিতেই। কোনো তরুণ রাজনীতিবিদ নাকি আসবে আজ। তাকে একটাবার সামনে থেকে দেখার সুযোগ নাকি হাতছাড়া করতে পারবে না মিলা। নাম করা রাজনীতিবিদ সে। তবে নিশিতা আগ্রহ করে তার নাম জানতে চায়নি। এইসব বিষয়ে বরাবরই তার আগ্রহ কম, কিন্তু যার জন্য এত অপেক্ষা সে কোথায়? তার তো দেখাই পাওয়া যাচ্ছে না। মাঠের কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। তবে অদ্ভুত ব্যাপার হলো আজকের সমাবেশে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। সচরাচর এই ধরনের সমাবেশে ছেলেদের সংখ্যায় বেশি থাকার কথা। নিশিতা একবার চোখ বুলালো চারিদিকে, অতঃপর কোলের উপরে রাখা কলেজ ব্যাগটা খুলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মনদীর মাঝি উপন্যাসটি বের করলো। পরশুদিন লাইব্রেরি থেকে বইটা নিয়েছিল সে, তবে পড়া হয়নি এখনো। বইয়ের পাতা উল্টিয়ে প্রথম পাতায় চোখ বুলালো নিশিতা। পড়া শুরু করলো প্রথম লাইনটি। বর্ষার মাঝামাঝি। আর পড়তে পারে না নিশিতা। মাইকে অনাকাঙ্ক্ষিত কারো নাম শুনে চোখ তুলে তাকালো সে। আকস্মিকভাবে চমকে গেল সে। একে একে চোখের সামনে ভেসে উঠল বিষাদময় অতীত। শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। স্টেজে দাঁড়ালো সুপুরুষটির দিকে। এই তো সেই পুরুষ যাকে মনের কোণে ঠাঁই দিয়েছিল সে। এই সুদর্শন ব্যক্তির একবার ছবি দেখেছিল সে, সরাসরি দেখা হয়নি কখনো। সাদা পাঞ্জাবি পরিহিত পুরুষটি হাত নাড়িয়ে নাড়িয়ে স্টেজে বক্তৃতা দিচ্ছে। তীব্র গরমে একটু পরপর চোখ মুখ কুঁচকে নিচ্ছে সে। শ্যামবর্ণ কপাল বেয়ে জেগে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। সাদা পাঞ্জাবিটা আটসাট বেঁধে রয়েছে তার বলিষ্ঠ দেহে। জিম করা পেশিবহুল দেহ তার। নিশিতা আর তাকিয়ে থাকতে পারল না সেই সুপুরুষটির দিকে। হাতে থাকা উপন্যাসের বইটি আবারও স্থান দিল ব্যাগের ভিতরে। ব্যাগটি কাঁধে নিয়ে দাঁড়ালো সে। এবার আর মিলার জন্যে অপেক্ষা করল না নিশিতা। দ্রুত পায়ে সমাবেশের স্থান ত্যাগ করল সে।
না দেখে না চিনে যে পুরুষটির ছবি এঁকেছিল নিজের মনে, আজ যেন তাকে হৃদয়ে তীব্র দহনের সৃষ্টি হচ্ছে। এতদিন পর আবারও সেই পুরনো ক্ষতগুলো তাজা হতে শুরু করেছে। মনের ভিতরে গড়া অভিমানের পাহাড় যেন বেরিয়ে আসতে চাইছে বাইরে। সে ওই ব্যক্তির সামনে বসে থাকতে পারবে না, আর এক মুহূর্তও থাকতে পারবে না। সেই শক্তি তার নেই। সমাবেশে এত সংখ্যক মানুষের মধ্যে কেউ একজন যে তার অভিমানের পাহাড় নিয়ে উঠে গেল, আজও তা জানা হলো না আহারাবের। অতীত বর্তমান সব কিছুই রইল তার জানার বাইরে। সে কখনো জানতেও পারল না তার ভুলের জন্যে একটা ছোট্ট মেয়ের জীবন এলোমেলো করে দিয়েছে। তার চোখের আড়ালে যে তার ভুলের কারণে একটা মেয়ে রাত দিন চোখের পানি ফেলেছে, তার জন্যে নিজের চিত্তে অভিমানের পাহাড় জমিয়েছে। তার জানা হলো না কিছুই, সে বুঝলো না কিছুই। চারিদিকে আধার ঘনিয়ে এসেছে। সমাবেশ শেষ হতে হতে সন্ধ্যা নেমেছে। পুরো শহর আলোকিত হয়ে উঠেছে সোডিয়ামের কৃত্রিম আলোয়। নিজের দলবল নিয়ে মসজিদ থেকে নামাজ শেষে মাত্রই বেরিয়েছে আহারাব। তাদের সাথে কথা বলতে বলতে গাড়ির দিকে এগিয়েছিল সে। হঠাৎ করে প্রবল ঝঙ্কার তুলে বেজে উঠল তার মুঠোফোনটি। আহারাব ডান পকেট হাতড়ে বের করলো মুঠোফোনটি। ফোনের স্ক্রিনে ভেসে উঠল মা নামটি। আহারাব ইশারায় আশেপাশের সবাইকে চুপ করতে বলল। মুহূর্তে চুপ হয়ে গেল সবাই। আস্তে ধীরে রিসিভ করলো কলটি। কানের কাছে নিয়ে আস্তে ধীরে বলল, আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। মামার বাসায় গিয়েছিস? না, এখনো যায়নি। একটু আগে সমাবেশ শেষ করে নামাজ ছেড়ে বেরিয়েছে কেবল। আচ্ছা, মামার সাথে দেখা করে আসিস। না গেলে হয় না মা? উত্তরাতে গিয়েছিস আর তাদের সাথে দেখা করে আসিসনি? বড় ভাইয়া জানতে পারলে খুবই কষ্ট পাবে। তাদের সাথে দেখা করে বাড়ি ফিরবি। আচ্ছা, রাখছি মা। ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে চারিদিক। আকাশে মেঘ জমেছে, গুরু গুরু ডাকছে। বৃষ্টি হবে বুঝি। আকাশটাও বুঝি আজ বিষণ্ণতায় ছেয়ে গেছে। নিশিতা কলেজ থেকে এসে যে সেই দাঁড় দিয়েছে আর খোলেনি। দুপুরের খাবারটাও খায়নি। লামিয়া বেগম ঘুরে ঘুরে অনেকবারই ডেকে এসেছে নিশিতাকে, তবে বরাবরই ভেতর থেকে একটা উত্তরই এসেছে, খাবো না, খিদে নেই। ড্রয়িং রুমের সোফায় চিন্তিত মুখে বসে আছে লামিয়া বেগম। আশরাফ সাহেব পাশেই দাঁড়িয়ে রয়েছে লীনা আর রিনা। তারাও বেশ চিন্তিত। হঠাৎ মেয়েটার কি হলো? সকালেও তো ঠিকই ছিল সবটা। হাসি মুখে কলেজে গেল আর বিষণ্ণ মুখে কলেজ থেকে ফিরল। কলেজে কি কিছু হয়েছে? মেয়েটাকে জিজ্ঞাসা করলেও কিছু জানা যাবে বলে মনে হয় না। মেয়েটা যে বড্ড চাপা স্বভাবের। কষ্টে গুড়িয়ে গেলেও নিজের কষ্টের কথা কাউকে বলবে না। হঠাৎই ঝংকার তুলে বেজে উঠল কলিং বেলটা। লীনা ভ্রু কুচকে শুধালো, এত রাতে আবার কি এলো? লামিয়া বেগম খিটখিটে কণ্ঠে বলল, সে তো দরজা খুললেই দেখতে পাবি। যা গিয়ে দরজা খুলে দে। লীনা বিরস ভঙ্গিতে হাই তুলতে তুলতে দরজাটা খুলে দিল। সামনের ব্যক্তিকে দেখে চমকে গেল সে। অবাক হলো ভীষণ। পিছন থেকে লামিয়া বেগম হাঁক ছাড়ল। ওভাবে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কে এসেছে? আহারাব লীনার দিকে তাকালো একবার, অতঃপর তার পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। আকস্মিক আহারাবকে দেখে চমকে গেল সবাই। লামিয়া বেগম এবং আশরাফ সাহেব একে অপরের মুখ চাচাই করছে। সেই যে বিয়ে ভেঙেছে তারপর থেকে আহারাব আর তাদের বাসায় আসেনি। আজ হঠাৎ কি মনে করে? তবে কি নিশিতার মন খারাপের কারণেই আহারাব সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো সবাইকে। সে বেশ ভালো বুঝতে পেরেছে তাকে দেখে চমকে গিয়েছে সবাই। চমকানোর কথায় এতদিন পর হুট করে কাউকে কিছু না জানি এভাবে আসলে তো চমকানো স্বাভাবিক। আহারাব লীনাকে চোখের ইশারায় ডাকলো। হাতে থাকা মিষ্টি চানাচুর বিস্কিটের প্যাকেটগুলো ধরিয়ে দিল তাকে। লামিয়া বেগমের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, বলল, ওভাবে তাকিয়ে আছো কেন মামি? মনে হচ্ছে যেন ভূত দেখেছ। মেকি হাসলো। লামিয়া বেগম বলল, আরে না না বাবা, হঠাৎ এতদিন পর দেখে একটু চমকে গিয়েছিলাম। তোমাদের চমকে দিতে তো এসেছি আমি। আচ্ছা বস এখন, আমি তোর জন্য শরবত আনি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। গলাটা শুকিয়ে গেছে ভীষণ। রিনা বিড়বিড় করে বলল, গলা শুকিয়ে গেছে তো পানি খান, শরবতে কি প্রয়োজন? রিনা একটা চিমটি কাটলো রিনার হাতে। রিনা আ শব্দ করে তাকালো লিনার দিকে। লিনা ফিসফিসিয়ে বলল, চুপ থাক, ভাইয়া শুনতে পেলে তোর গর্দান যাবে। রিনা চিবিয়ে চিবিয়ে বলল, এতদিন পর এই লোকটাকে আমাদের বাড়িতে আসতে কে বলেছে? একবার নিশিতাপুর জীবনে আগুন জ্বালিয়ে শান্তি হয়নি, আবার এসেছে। লিনা হাত জোর করে বলল, চুপ যা রিনা, একটা কথাও যদি ভাইয়ার কানে যায় তবে আর আমাদের আস্ত রাখবে না। তাদের কথার মধ্যে হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে কেঁপে উঠল তারা দুজনে। আহারাব তার গম্ভীর কণ্ঠে শুধালো, কি গুজগুজ ফিসফিস করছিস তোরা? মেকি হাসলো। লিনা বলল, কই কিছু না তো।
বিছানায় উপর হয়ে শুয়ে আছে নিশিতা। পিঠ জুড়ে তার ঘন কালো লম্বা চুলগুলোর বিচরণ। নিজেকে ধাতস্থ করলো সে। নিজেকে শক্ত হতে হবে। তার অতীতের পাতা উল্টিয়ে নিজের বর্তমানকে বিষাদময় করার কোনো মানেই হয় না। ওই পুরুষটির সাথে তো নিশিতার কোনো সম্পর্ক ছিল না, গড়ে ওঠেনি কোনো প্রণয়ের সম্পর্ক। সম্পর্ক গড়ে ওঠার আগেই ভেঙে গেছে সব। শুধু একতরফা নিশিতার মনের কোণে ছবি এঁকেছিল সে, যার জন্য এত কিছু। তার মনে তো কোনো কালেই এতটুকু জায়গা করে নিতে পারেনি সে। তবে তাকে নিয়ে কেন এত ভাববে নিশিতা? কেন জীবনকে করবে বিষাদময়? না, আর তাকে নিয়ে ভাববে না নিশিতা। স্মৃতির সেই বিষাদময় অধ্যায়ে বিচরণ বন্ধ করবে সে। উঠে দাঁড়ালো নিশিতা। লম্বা চুলগুলো হাত কোপা করে নিল। সাদা ওড়নাটা মাথায় চাপিয়ে নিচে নেমে এলো। ক্ষুধায় পেট চোচো করছে। ডাইনিং টেবিলে বসে আছে আশরাফ সাহেব, আহারাব, লিনা ও রিনা। আর তাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার পরিবেশন করছে লামিয়া বেগম। সে কতক্ষণ স্বামীর মুখ পানে তাকাচ্ছে, কতক্ষণ মেয়েদের মুখ পানে। এই মুহূর্তে এখানে কি নিশিতাকে ডাকা ঠিক হবে? আর না ডেকেও তো পারা যাচ্ছে না। মেয়েটা দুপুর থেকে কিছুই খায়নি। আশরাফ সাহেবও বসে আছে নিশ্চুপ। ভাতের লোকমা তার গলা দিয়ে নামছে না কিছুতে। লিনা আর রিনা খোঁচাখুচি করছে একে অপরকে। আহারাব খাবার টেবিলে পর্যবেক্ষণ করছে সকলকে। এবার তার মনে হতে শুরু করেছে সে বোধহয় এখানে এসে সকলকে সমস্যায় ফেলে দিল। মনের মধ্যে ওঠা প্রশ্নটা সে করেই ফেললো। শান্ত কণ্ঠে বলল, আমি কি এখানে এসে তোমাদের সমস্যায় ফেলে দিলাম নাকি মামি? জোরপূর্বক হাসলো লামিয়া বেগম। বলল, না না তেমন। আর কিছু বলতে পারল না লামিয়া বেগম। সিঁড়ির দিকে চোখ গেল তার। শেষ সিঁড়িটায় দাঁড়িয়ে আছে নিশিতা। মনের মধ্যে তার কি চলছে বোঝা দেয়। মামির দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো আহারাব। এক মুহূর্তের জন্য যেন থমকে গেল সে। হার্টবিট বুঝি মিস হয়ে গেল একটা। কোনো এক শুভ্র পরী দাঁড়িয়ে আছে তাদের দোরগোড়ায়। একটু পরপর বিদ্যুৎ চমকানোর আলোতে পরিষ্কার হয়ে উঠছে তার মুখশ্রী। তিতির করে কাঁপছে সেই শুভ্র পরীর ঠোঁটজোড়া। মৃদু বাতাসে দুলে উঠছে কপালে আছড়ে পড়া দুগাছি চুল। আহরাব অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার মুখ পানে। নিশিতা ধীর পায়ে এগিয়ে এলো খাবার টেবিলের সামনে। আস্তে ধীরে বসলো আহরাবকে ঠিক বিপরীত পাশে। আর তাকিয়ে থাকতে পারল না আহরাব। চোখ নামিয়ে খাবার প্লেটে দৃষ্টি নিবদ্ধ করলো সে। লামিয়া বেগম খাবার দিল নিশিতাকে। নিশ্চুপভাবে খাবার শেষ করে আবার উঠে গেল সে। একবারের জন্য তাকালো না অপর পাশে বসা সুদর্শন পুরুষটির দিকে। আহরাবের মনে মনে রাগ হলো ভীষণ। এত কিসের অহংকার এই মেয়ের যে একবার ফিরেও তাকালো না তার দিকে, যেখানে হাজার হাজার মেয়ে তাকে একটা পলক দেখার জন্য অস্থির হয়ে থাকে। আহরাব খুব করে চাইছিল এই মেয়েটি তার দিকে একটা বার অন্তত তাকাক, তার মুগ্ধ নয়ন জোড়ায় একবার দৃষ্টি নিবদ্ধ করুক, কিন্তু সে করল না। আশাহত হলো আহারাব। আচ্ছা, সে কেন চাইলো এই মেয়েটি তার দিকে একটা বার তাকাক? আগে তো কখনো এমন হয়নি। আগে তো কোনো মেয়েকে দেখে এমন অদ্ভুত অনুভূতিও জাগেনি তার মনে। সব সময় ক্যারিয়ার আর রাজনীতির পিছনে ছুটে এসেছে সে। তবে আজ কেন এমন হলো? এই মেয়েটি বাকি আগে তো একে কখনো দেখেননি। নিজেকে নিজেই সংযত করতে পারল না আহারাব। মুখ ফুটে প্রশ্ন করেই ফেলল, মেয়েটি কে মামি? আমার ভাইয়ের মেয়ে। খাওয়ার দিকে মনোনিবেশ করলো আহারাব। সে চিনতেই পারল না নিশিতাকে। চিনবেই বা কী করে? সে তো কখনো দেখেইনি তাকে। হয়তো এতদিনের সে এটাও ভুলে গিয়েছে কখন সে বিয়ে ভেঙেছি একটি মেয়ের সাজানো গুছানো স্বপ্ন। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে আজ আর আহারাবের বাড়িতে ফেরা হয়নি। থেকে গিয়েছে আশরাফ সাহেবের বাড়িতেই। নিশিতার রুমের একটা রুম পরেই থাকতে দেওয়া হয়েছে তাকে। রাত বেড়েছে বেশ, মধ্যরাত হয়তো। পানির পিপাসায় গলা শুকিয়ে কাঠ আহারাবের। বিছানায় পাশের জগটায় পানির ছিটে ফোঁটাও খুঁজে পেল না সে। কি আর করা, নিচে যেতে হবে পানির জন্যে। উঠে দাঁড়ালো আহারাব। হাতের জগটা নিয়ে হাঁটা ধরলো নিচের দিকে। নিজের রুমের পরে এক রুম পেরিয়ে থমকে গেল সে। ভিতর থেকে লাগাতার একটা আওয়াজ আসছে। কে কথা বলছে রুমের ভিতর? তাও বারবারই একই কথা। কৌতূহলবশত দরজায় কান পাতল আহারাব। বৃষ্টির শব্দে স্পষ্ট শোনা যাচ্ছে না কিছুই। আলতোভাবে দরজায় ধাক্কা দিল সে। অমনি খুলে গেল দরজাটা। কে থাকে এই রুমে? কৌতূহল হলো ভীষণ। কোনো দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। অন্ধকার রুমের ডিম লাইটের মৃদু আলো যেন একটু আলোকিত করতে পেরেছে রুমটা। ডিম লাইটের আবছা আলোয় হেঁটে চলেছে আহারাব। চোখ ঘুরিয়ে তাকালো রুমের চারিদিকে। কই, রুমে তো কেউ নেই। তাহলে কথা বলল কে? চারিদিকে চোখ বুলাতে বুলাতে এক কোণে চোখে পড়লো একটা টিয়া পাখির খাঁচা। আহারাব এগিয়ে গেল খাঁচাটার দিকে। তবে কি টিয়া পাখিটাই কথা বলছিল নাকি? টিয়া পাখি কি সত্যিই কথা বলতে পারে? কৌতূহলবশত আহারাব প্রশ্ন করলো, এই টিয়া, তুই কি কথা বলতে পারিস? কিচকিচ করে উঠল টিয়া পাখিটা। কিচকিচে কণ্ঠে বলল, আমি টিয়া নই, আমি বালি। বালি আমি।
অবাক হলো আহারাব। টিয়া পাখিটা সত্যি কথা বলতে পারে। আর কি বলল সে? সে টিয়া নয়, বালি। হেসে ফেলল আহারাব, বলল, কোন নদীর বালি? পদ্মা নাকি মেঘনার? টিয়াটি হয়তো বুঝলো না আহারাবের কথার মানে। সে সামান্য এক টিয়া, আর ছোট্ট মাথায় কি এত বুদ্ধি আছে যে কারো সকল প্রশ্নের উত্তর দিবে। সে শুধু পারবে তার মালিকের শেখানো বলিগুলো আওড়াতে। ওই কথাটুকু তাকে নিশিতাই শিখিয়েছিল। হাসি থামালো আহারাব, বলল, বলতো টিয়া, তোর নাম এই বালি রেখেছে কে? টিয়ার কাছ থেকে জবাব এলো না কোনো। তবে এক নারীর কাটকাট কণ্ঠস্বরে চমকে উঠল আহারাব। এত রাতে আমি একজন অবিবাহিত মেয়ের কক্ষে এক পুরুষের আগমন অবশ্যই কোনো সভ্য চরিত্রের পুরুষের কার্য নয়। চকিত দৃষ্টিতে পিছনে ফিরে তাকালো আহারাব। চোখের সামনে ভেসে উঠল সেই শুভ্র পরি। মাত্র মুখে ছিটানো পানির ফোঁটাগুলো হালকা ডিম লাইটের আলোতে মুক্ত দানার মতো চিকচিক করছে। লম্বা খোলা চুলগুলো ছড়িয়ে রয়েছে পিঠ জুড়ে। বৃষ্টির দাপট কমেছে আগের থেকে। এখন হালকা বৃষ্টির সাথে মৃদু বাতাস বইছে। বাতাসে খোলা চুলগুলো আছড়ে পড়ছে মেয়েটির চোখে মুখে। কেমন একটা মাতাল মাতাল অনুভূতি বাসা বাঁধছে আহারাবের ভিতরে। ঢোক গিলল সে কাঁপা কাঁপা কণ্ঠে, শুধু বলল, সরি, ভুল করে চলে এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে নিশিতার সামনে। মেয়েটার মধ্যে আছে কি যে এই দুইবার দেখাতেই অনেক আসক্ত করে ফেলেছে। আহারাবের হাসি পাচ্ছে ভীষণ। যে পুরুষকে হাজার চেষ্টা করেও নারীরা বাগে আনতে পারে না, তাকে কিনা মাত্র 2 বছর দেখাতেই এমন এক পরিস্থিতিতে ফেলে দিচ্ছে এই মেয়ে। মেয়েটার আগুন ঝরা সৌন্দর্যের কারণেই বোধহয় এমন হচ্ছে। না না, কাল সকালে এই বাড়ি ছাড়তে হবে তাকে। এই বাড়ি মোটেও তার জন্য নিরাপদ নয়। ক্যারিয়ার গড়তে হলে, একজন সফল রাজনীতিবিদ হতে হলে এই নারী নামক মাচাল থেকে দূরে থাকতে হবে। তাকে যেমনটা এত বছর নিল, এই নারী মানে দুর্বলতা। আর সে মোটেও দুর্বল হতে চায় না, কিছুতেই না। গ্রীষ্মের তীব্র গরম, মাথার উপর সূর্য তীব্র তেজস্বীভাবে জ্বলে যাচ্ছে। মাত্রই ক্লাস শেষে রিক্সার জন্য দাঁড়িয়েছে নিশিতা। রোজ এইটুকু পথ হেঁটেই যায় সে, কিন্তু আজ এত গরমে সব ক্লাসগুলো করে শরীরটা ক্লান্ত লাগছে ভীষণ। হাত উঁচিয়ে হাত ঘড়িটার দিকে তাকালো নিশিতা। 3টার বেশি বেজে গেছে। এই সময়ে না কোনো রিক্সা দেখা যাচ্ছে, আর না কোনো মানুষজন। রাস্তাটাও বেশ ফাঁকা এবং নীরব। দুপুরে খেয়ে দিয়ে সবাই বিশ্রাম নিচ্ছে বোধহয়। কাঁধের ব্যাগটা খুলে একটা বই বের করে মাথার উপরে ধরল নিশিতা। রোদ আটকানোর ব্যর্থ চেষ্টা তার। গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা। ভ্রুকুচকে এদিক সেদিক তাকিয়ে রিক্সার অপেক্ষা করছে সে। আহারাব নিজের গাড়িতে বসে দূর থেকে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল নিশিতাকে। একটা মিটিংয়ে এদিকটা এসেছিল সে। গাড়ি নিয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে পড়ল সে। মেয়েকে দেখলে যেন কেমন অনুভূতি হয় তার। যতই চাক মেয়েটাকে উপেক্ষা করে সামনে চলে যেতে পারে না সে। গাড়িটা ধীর গতিতে এগিয়ে নিয়ে গেল নিশিতার সামনে। জানালার কাছ নামি উকি দিল বাইরে। ভদ্রভাবে জিজ্ঞাসা করলো, এই কলেজেই পড়ো তুমি? নিশিতা ভ্রুকুচকে তাকালো। এই ব্যক্তি এখানে কেন, তাও এই দুপুরে? অনিচ্ছার সত্ত্বেও নিশিতা উত্তর দিল, এমনি অসহ্য গরম, তার মধ্যে এই বান্দাকে দেখেই নিশিতার মেজাজ বিগড়ে গিয়েছে। আবার সেদে সেদে কথাও বলতে এসেছে আজ। আহারাব আবারও প্রশ্ন করলো, কোন ক্লাসে পড়ো? ইন্টার সেকেন্ড ইয়ার। হাসলো আহারাব, বলল, আমার হাঁটুর বয়সে তুমি। এতটা পুচকে দেখে তো মনেই হয় না। মেজাজের পারদ যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নিশিতার। তবুও কিছু বলল না সে। তাকে কিনা শেষ পর্যন্ত পুচকে উপাধি দিয়ে দিল এই লোকটা। তাহলে কেন গিয়েছিল সেদিন তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে? আবার কোনো কারণ ছাড়াই সেই বিয়ে ভেঙে দিয়েছিল। তখন তাকে পুচকে মনে হয়নি। মনে হয়নি পুচকে মেয়ের মনে এত বড় একটা ঘটনার কী প্রভাব পড়বে। আর দাঁড়িয়ে থাকলো না নিশিতা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই লোকের মুখ দর্শনের কোনো ইচ্ছে নেই তার। এই লোককে দেখলেই তার চোখের সামনে ভেসে ওঠে অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। সামনের দিকে হাঁটা ধরল নিশিতা। আহারাব দ্রুত গাড়ির দরজা খুলে বেরিয়ে এলো। পথ আটকে দাঁড়ালো নিশিতার, বলল, গাড়িতে বসো, আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। নিশিতা কাটকাট গলায় উত্তর দিল, প্রয়োজন হবে না তার, আমি নিজেই চলে যেতে পারবো। সে আমিও জানি, তবু এই রোদে চলো, আমি পৌঁছে দিচ্ছি। বললাম তো প্রয়োজন হবে না। এখানে এত সহানুভূতি না দেখিয়ে পাবলিকের হেল্প করুন, কাজে লাগবে। আহারাবের পাশ কাটিয়ে হাঁটা ধরল নিশিতা। কথাগুলো বেশ গায়ে লেগেছে আহারাবের। যেখানে হাজারো মেয়ে আহারাব ইশতিয়াদের একটু কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে, তার একটু দেখা পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, সেখানে আহারাব আজ নিজে থেকে এই মেয়েকে লিফট দেওয়ার
অফার করছে আর মেয়েটা এতটা কঠিনতরভাবে সেটা প্রত্যাখ্যানও করলো। বিষয়টা ইগোতে লেগেছে আহারাবের। এইটুকু পুচকে মেয়ে, তার এত তেজ, কিসের এত অহংকার? রাগে ফেটে পড়ছে আহারাব। সাথে সাথে নিজের কাজের জন্য অবাক সে। নিজের ক্যারিয়ারে দাগ লাগতে দিবে না বলে যেখানে সে নারীদের থেকে সবসময় দূরত্ব বজায় রাখে, সেখানে সে এই মেয়ের সাথে নিজে থেকে কথা বলতে এসেছিল। অবাক করা বিষয়, ভীষণ অবাক করা। প্রতিদিনের তুলনায় আজ বাড়িতে একটু আগেই ফিরেছে আহারাব। যেখানে বাড়ি ফিরতে রোজ রাত 8টা বা 9টা বেজে যায়, সেখানে আজ সন্ধ্যার আগে বাড়ি ফিরেছে সে। সূর্য এখনো ডুবে অন্ধকারকে স্বাগত জানায়নি। পশ্চিম আকাশে লাল রঙা সূর্যটা ছড়িয়ে রয়েছে তার লাল রঙা আলো নিয়ে। নিজের রুমে ঢুকে হাতঘড়িটা ছুঁড়ে ফেলল বিছানায় আহারাব। রাগে কপালে রগগুলো ফুলে উঠছে। একটুখানি পুচকে একটা মেয়ে কিনা তাকে আজ ইগনোর করেছে। দ্য গ্রেট আহারাব ইশতিয়াতকে রাগে গজগজ করতে করতে শার্টের টপ বাটন দুটো খুলে বিছানায় বসলো সে। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টায় মনোযোগী সে। তখনই তার রুমে ঢুকলো মেহরাব আর মাহবুব, আহারাবের যমজ দুই ভাই তারা। আহারাবের থেকে বছর 3-এর ছোট তারা। রুমে ঢুকে বুঝতে পারলো তাদের ভাই কোনো কারণে রেগে আছে ভীষণ। এই মুহূর্তে এখানে কোনো কথা বলা মানেই নিজের বিপদ নিজে ডেকে আনা। ঢোক গিলল দুই ভাই, একে অপরের দিকে তাকিয়ে নিশ্চুপভাবে পা বাড়ালো দরজার দিকে। তখনই চোখ বন্ধ অবস্থায় আহারাব গম্ভীর কণ্ঠে শুধালো, কি সমস্যা? কি বলতে এসেছিলে? মেহরাব কনুই দিয়ে গুঁতো মারল মাহবুবকে, ফিসফিসিয়ে বলল, তুই বল। মাহবুব পাল্টা বলল, তুই বল, তুই না আমার থেকে 1 মিনিটের বড়। 1 মিনিটের বড় ওটা কোনো বড় হলো? তুই বল। না, তুই বল। দুই ভাইয়ের তর্ক বিতর্কের মাঝে ধমকে উঠল আহারাব, বলল, গুজর গুজর না করে যা বলার জন্য এসেছিস সেটা বল। মেহরাব আর মাহবুবের বয়স 27 ছাড়ালেও এখনো ভাইকে তারা ভীষণ ভয় পায়। ভাইয়ের রাগ যে কতটা ভয়ঙ্কর তার সাথে বেশ পরিচিত তারা। মেহরাব আমতা আমতা করে বলল, না মানে আমরা আশরাফ মামার বাড়িতে যাচ্ছি, অনেক দিন যাওয়া হয় না, তাই আর কি। আমরা বলতে কে কে? মা, আমি আর মাহবুব। আহারাব উঠে দাঁড়ালো, শার্টের খুলে রাখা বোতাম দুটো লাগাতে লাগাতে বলল, চল। মাহবুব বলল, কোথায়? মামার বাড়িতে। অবাক হলো দুই ভাই, একে অপরের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, তুমিও যাবে? কেন, তোদের সমস্যা আছে কোনো? যদি থেকেও থাকে তবু আমি যাচ্ছি। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল দুই ভাইয়ের। যে ভাইকে সারাদিন পায়ে ধরেও কোথাও নেওয়া যায় না, সারাদিন পার্টি অফিস, দল আর রাজনীতি নিয়ে দৌড়াদৌড়ি করে, সে আজ নিজে থেকেই মামার বাড়িতে যাবে। এই ঘটনা কি বিশ্বাস করা যায়? মোটেও না। মেহরাব মাহবুবের দিকে হাত বাড়িয়ে দিল, বলল, একটা চিমটি মারতো, আমি কোনো স্বপ্ন দেখছি না তো? মাহবুব চিমটি মারল মেহরাবের হাতে। আ করে চিৎকার করে উঠল মেহরাব, কটমট করে বলল, এত দূরে চিমটি মারলি কেন? মনে হচ্ছে মাংস খুলে নিয়েছিস, রাক্ষস কোথাকার। আমি রাক্ষস হলে তুই কি? তুই বড় রাক্ষস, আমার থেকে 1 মিনিটের বড় রাক্ষস। কি বললি তুই? দাঁড়া। বেঞ্চি কাটলো মাহবুব, দৌড়ে নিচে চলে গেল মায়ের কাছে। এই ছেলে দুটো আর বড় হলো না। এদের আচরণ দেখে কে বলবে এদের বয়স 27 ছাড়িয়েছে। বয়স বাড়লেও যেন বাচ্চা মশাভাবটা ছাড়তেই পারেনি তারা। এদের নিয়ে মাঝে মাঝে ভীষণ চিন্তায় পড়ে যায় আয়েশা বেগম। ঘড়ির কাঁটায় রাত 8টা ছুঁই ছুঁই, কৃত্রিম আলোয় চিকচিক করছে চারিদিক। শহরের কোলাহল এখনও নীরবতায় ঢাকেনি। নিশিতা নিজের রুমে পড়ছিল। মাত্র কিছুদিন পরই তার প্রিটেস্ট পরীক্ষা। পড়ার টেবিলের পাশে রাখা খাঁচা থেকে বালি বারবার ডাকছিল নিশিতা নিশিতা করে। বিরক্ত হলো নিশিতা, বিরক্ত ভরা কণ্ঠে বলল, উফ বালি, কতবার তোকে কথা বলতে নিষেধ করেছি বলতো? পড়ছি তো আমি। অমনি বালি চেঁচিয়ে উঠল, নিশিতা পড়ছে, নিশিতা পড়ছে। নিশিতার বিরক্তি আরো বাড়ল। উঠে দাঁড়ালো সে, খাঁচাটা হাতে নিয়ে বলল, এখন আমার রুমেই রাখবো না তোকে, উষ্টা মেরে দিয়ে আসবো লীনা আপুর কাছে। সেখানে 2 বকবকানি মনের সুখে বকবক করিস। দরজাটা খুলে খাঁচা হাতে বেরিয়ে এলো নিশিতা। মাঝে মাঝে যখন পড়ার চাপ থাকে আর বালি বিরক্ত করে, তখন তাকে লিনার রুমে রেখে আসে নিশিতা। লিনাও বেশ খুশি হয়, তখন তার বকবকানির একজন সঙ্গী হয় আর নিশিতার জন্যও ভালো হয়। বালি নতুন নতুন কথা শেখে। লিনার রুমে গেল নিশিতা, কোথাও নেই সে। গেল কোথায়? বালিকে নিয়ে আবার নিজের রুমের উদ্দেশ্যে রওনা হলো সে। মাঝপথে থমকে দাঁড়ালো। নিচে থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে, বেশ কিছু মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে। আচ্ছা, বাড়িতে কি কেউ এসেছে? হয়তো এসেছে। লিনা কি তবে সেখানে? রুমে যেহেতু নেই তাহলে সেখানেই হবে। নিশিতা নিচে কারা এসেছে না দেখেই বালিকে নিয়ে নিচে নেমে গেল। সে সিঁড়িটা দিয়ে নিচে পা রাখতেই থমকে দাঁড়ালো সে। কিছু অপরিচিত মুখ দেখে যেন স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্যে।
নিচে কারা এসেছে না দেখেই বালিকে নিয়ে নিচে নেমে গেল। শেষ সিঁড়িটা দিয়ে নিচে পা রাখতে থমকে দাঁড়ালো সে। কিছু পরিচিত মুখ দেখে যেন স্তব্ধ হয়ে গেল সে। অতীতের স্মৃতি যেন আবারও নাড়া দিয়ে উঠল তার। তবে এবার আর ভেঙে পড়া যাবে না, নিজেকে শক্ত রাখতে হবে। যে সম্পর্কটা কখনো গড়েই ওঠেনি সেই সম্পর্ক নিয়ে এত কষ্ট, বিষণ্ণতা, অভিমান রেখে কী লাভ? স্বাভাবিক থাকতে হবে তাকে। মলিন হাসলো নিশিতা। একটু গিয়ে সালাম দিল আয়েশা বেগমকে। নিশিতাকে দেখে এতক্ষণ তার অবস্থাটাও কিছুটা নিশিতার মতোই হয়েছিল। এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল সে। প্রায় 1 বছর আগে নিজের ছেলের জন্য সে অন্যায় করেছিল এই ছোট্ট মেয়েটার সাথে। তবে এটা ঠিক যে প্রথম দেখায় নিশিতা মন কেড়েছিল তার। নিশিতার চালচলন, আচার আচরণ, ভদ্রতা সবকিছুই মুগ্ধ করেছিল তাকে। নিশিতার সালামে ঘোর কাটলো আয়েশা বেগমের। সালামের উত্তর দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? জি আন্টি, ভালো। নিশিতা এগিয়ে গেল মেহরাব আর মাহবুবের দিকে। বছরখানেক আগে আয়েশা বেগমের সাথে তারাও গিয়েছিল নিশিতাদের বাড়িতে। সে 1-2বার দেখাতেই নিশিতা মনে রেখেছে তাদের, চিনতেও বেগ পেতে হয়নি আজ। নিশিতা শান্ত কণ্ঠে তাদের জিজ্ঞাসা করলো, কেমন আছেন আপনারা? নিশিতাকে দেখে এতক্ষণ তারাও ঘোরের মধ্যে চলে গিয়েছিল। নিশিতার প্রশ্নে ঘোর কাটলো তাদের। দুই ভাই একসাথে উত্তর দিল, ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কখন এলেন? এই তো একটু আগেই। আচ্ছা। আর কিছু বলল না নিশিতা। পাখির খাঁচাটা হাতে দিল লিনার। বলল, আপু বালিকে একটু তোমার কাছে রাখবে প্লিজ? আরে প্লিজ বলতে হবে না, রাখবো আমি। এগিয়ে এলো মাহবুব। পাখির খাঁচায় 2টা টোকা দিয়ে জিজ্ঞাসা করলো, পাখিটা তোমার? নিশিতা মাথা নাড়ালো, যার মানে হ্যাঁ এটা তার। খাঁচাটার দিকে একটু ঝুঁকলো মেহরাব। জিজ্ঞাসা করলো, এই পাখির কি নাম তোর? বালি। বালি? বালি আমার নাম। হেসে ফেললো মেহরাব আর মাহবুব। মাথা উঠিয়ে মেহরাব বলল, বাহ, পাখিটা দেখছি ভীষণ সুন্দর কথা বলে। নিশিতা নরম কণ্ঠে বলল, আচ্ছা আমি যাই, আমার পড়তে হবে, সামনেই পরীক্ষা। কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ালো না নিশিতা। কাউকে আর কিছু বলার সুযোগও দিল না। লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুমের দিকে। আহরাব এতক্ষণ ভ্রু কুচকে তাকিয়েছিল নিশিতার দিকে। সে অবাক হয়েছে এটা দেখে যে তার মা ভাই এই মেয়ের সাথে পূর্ব পরিচিত। তাছাড়া এই মেয়ে এখানে এসে সবার সাথে কথা বলল, তবে তার সাথে একটা কথাও বলল না, পাত্তাই দিল না তাকে। সবার সাথে কি সুন্দর কথা বলল, আর ওর সামনে আসলে শুরু হয়ে যায় মেয়ের চ্যাটাং চ্যাটাং কথা। এই মেয়ের কিসের এত শত্রুতা তার সাথে? কেন সবসময় এত অনীহা তার প্রতি? আহরাবের রাগ যেন তরতর করে বাড়ছে। রাত 1টা, বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। শহুরে কোলাহল কমে গেছে। সারাদিনের বিরক্তিকর গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি আর শোনা যাচ্ছে না। শুধু শোনা যাচ্ছে রাতে নিশাচর কীটপতঙ্গের ডাক। আবার মাঝে মাঝে 2-1টা কুকুর ঘেউ ঘেউ করে ডেকে উঠছে। নিশিতা এখনো বসে রয়েছে পড়ার টেবিলে। পড়াশোনার কিছুই তার মাথায় ঢুকছে না। মাথায় তার এখন হাজারো চিন্তা। সে না চাইতে অতীত এসে বারবার কড়া নাড়ছে তার স্মৃতির পাতায়। নিজের ভেতরে চাপা আর্তনাদগুলো যেন বেরিয়ে পড়তে চাইছে আজ। এতদিন যা তার অপ্রকাশিতই ছিল। একবার অবশ্য নিচে গিয়েছিল সে না চাইতে অতীত এসে বারবার কড়া নাড়ছে তার স্মৃতির পাতায়। নিজের ভিতরে চাপা আর্তনাদগুলো যেন বেরিয়ে পড়তে চাইছে আজ। এতদিন যা তার অপ্রকাশিতই ছিল। একবার অবশ্য নিচে গিয়েছিল সে, চুপচাপ খেয়ে আবারও চলে এসেছে। কারোর সাথে কোনো কথা হয়নি তার। দীর্ঘশ্বাস ফেলল নিশিতা। বইয়ের পাতাগুলো আবার উল্টানো শুরু করলো। তখন থেকে এই একই কাজই করছে সে। পড়ছে না কিছুই, শুধুই বইয়ের পাতাগুলো আনমনে উল্টাচ্ছে। হঠাৎ দরজার কড়া নাড়ল কেউ। হয়তো লিনা এসেছে বালিকে নিয়ে। বালির কথা একদম ভুলেই বসেছিল সে। সেই কখন বালিকে রেখে এসেছে লিনার কাছে। খুব জ্বালিয়েছে বোধহয় তাকে। আসলে মস্তিষ্ক জুড়ে এত বিষণ্ণতা থাকলে কি আর বাহিরের পৃথিবীর কোনো কথা মনে থাকে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো নিশিতা। বিছানায় ফেলে রাখা অবহেলিত ওড়নাটা গায়ে জড়ালো সুন্দরভাবে। অতঃপর ধীর পায়ে দরজার দিকে গেল। দরজার ছিটকিনিটা খুলে দরজাটা টানতেই চমকে উঠল সে। দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছে আহরাব। নিশিতা পিছন ফিরে তাকালো। দেয়াল ঘড়িটা স্পষ্ট জানান দিচ্ছে 1টা 10 বেজেছে। নিশিতা ভ্রু কুচকে তাকালো আহরাবের দিকে। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, এত রাতে আমার রুমে? আলো জ্বলতে দেখে এসেছিলাম। ওহ, পড়ছিলাম আমি তাই। ও আর কিছু না। দরজাটা আটকে দিতে উদ্ধত হলো নিশিতা, তবে পারল না। তার আগেই দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল আহরাব। নিশিতা চোখ বন্ধ করে নিল, অতঃপর জোরে একটা নিঃশ্বাস নিল। দাঁতে দাঁত চেপে বলল, এত রাতে একটা অবিবাহিত মেয়ের রুমে এভাবে আসা কোন ধরনের অসভ্যতামি? আহরাব উত্তর দিল না। এগিয়ে গেল নিশিতার টেবিলের কাছে। টেবিলের উপরে আধখোলা বইটা হাতে নিল। 1 পৃষ্ঠা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলো, আমাকে চেনো তুমি? না চেনার তো কোনো কারণ আছে কি? নাম জানো আমার? কেন, আপনার নাম জানেন না আপনি? মেজাজ বিগড়ে যাচ্ছে আহরাবের। ভালোই ভালোই 2টো কথা বলতে এসেছিল এই মেয়ের সাথে, কিন্তু এই মেয়ের যেন অভ্যাসে পরিণত হয়েছে ওর সাথে চ্যাটাং চ্যাটাং করা।
এমনিতে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, আর ওর সামনে এলেই রণচণ্ডীর রূপ ধারণ করে। আহারাব দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ভালোভাবে কথা বলতে পারো না তুমি? এত রাতে একজন অবিবাহিত মেয়ের রুমে আসা পুরুষ মানুষের সাথে এর থেকে ভালোভাবে আর কথা বলতে পারি না আমি। রাগ যেন এক ধাপ বেড়ে গেল আহারাবের। এই মেয়ের সামনে সে নিজেকে যতই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুক না কেন, এই মেয়ে তো সবসময় তেরামি করবে। হাতের বইটা শব্দ করে রাখলো টেবিলে, এক পা এগিয়ে এলো নিশিতার দিকে। ঢোক গিলল নিশিতা। যতই বাইরে অভিমানের বসে তেজ দেখাক, সে মনে মনে ঠিকই ভয় পাচ্ছে সে, বিশেষ করে এই মুহূর্তে। এত রাতে কোনো মেয়ের রুমে যদি কোনো পুরুষ মানুষ ঢুকে পড়ে, তবে সেই মেয়ের ভয় পাওয়াটা অবশ্যই স্বাভাবিক। এত রাতে নিশ্চয়ই কোনো পুরুষ মানুষ ভালো উদ্দেশ্যে একজন অবিবাহিত নারীর রুমে আসবে না, তাও যার সাথে তার বিয়ে ভেঙেছে। ভাবতেই কলিজা কেঁপে উঠল নিশিতার। 2 পা পিছিয়ে গেল। সে কি করতে চাইছে? এই লোকটা এভাবে তার দিকে এগোচ্ছে কেন? কি তার উদ্দেশ্য? পিছিয়ে যেতে যেতে হঠাৎ হোঁচট খেল নিশিতা, মুখ থুবড়ে পড়ল মেঝেতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল আহারাব। আস্তে আস্তে 1 পা 2 পা করে এগোনোর বদলে দ্রুত এগিয়ে গেল নিশিতার কাছে। নিশিতা পা ধরে বসে রয়েছে, পাটা বোধহয় গেল। পায়ে ব্যথা পেয়েছে ভীষণ। আহারাব হাত বাড়িয়ে দিল, বলল, উঠে এসো। নিশিতা ধরল না আহারাবের হাত, কোনো রকমের পাশের দেয়াল ধরে উঠে দাঁড়ালো। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমি পড়ে গেলে একাই উঠে দাঁড়াতে জানি, আর তার জন্য কারো হাতের প্রয়োজন পড়ে না আমার। রাগ যেন তরতর করে বেড়ে গেল আহারাবের। এই মেয়ের সাথে দেখা হওয়ার পর থেকে তাকে লাগাতার ইগনোর করছে, অপমান করছে। এইটুকু পুচকে মেয়ে কিনা তার সাথে এভাবে কথা বলছে। না, আর সহ্য করা যাচ্ছে না। অনেক সহ্য করেছে সে। নিশিতা কোনো রকম খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে যেতে চাইল রুম থেকে, কিন্তু পারল না। আহারাব রাগের বসে হ্যাচকা টান দিল নিশিতার ডান হাত ধরে। আচমকা টানে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না সে। হুমড়ি খেয়ে পড়ল আহারাবের বুকের উপর। আহারাব এক হাতে শক্ত করে কোমর পেঁচিয়ে ধরল নিশিতার, অন্য হাতে নিশিতার ডান হাতটা পেছনের দিকে মুচড়ে ধরে। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে নিশিতা। কোমরটা যেন খাবলে ধরেছে আহারাব। তার নখগুলো যেন ডেবে গেছে নিশিতার মেয়েধীন নরম কোমরে। জ্বলছে ভীষণ। চুপ করে থাকতে পারল না সে। ব্যথাতুর কণ্ঠে বলল, লাগছে আমার, ছাড়ুন। আহারাবের রাগ যেন আকাশ ছুঁই। তার এখন আর কোনো দিকে তাকানোর বা দেখার সময় নেই। দাঁতে দাঁত চেপে সে বলল, লাগুক, লাগার জন্যই ধরেছে। এতটুকু পুচকে মেয়ের এত তেজ আসে কোত্থেকে? কি ভেবেছো তুমি নিজেকে? কিসের তো অহংকার তোমার? ফুপিয়ে কেঁদে দিল নিশিতা। ভরকে গেল আহারাব। হুঁশে ফিরল সে। নিশিতা ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। এতক্ষণের আহারাবের রাগ যেন উধাও হয়ে গেল কোথাও। সে ছেড়ে দিল নিশিতাকে। ছাড়া পেয়ে নিশিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। অন্য হাতটা দিয়ে হাত বুলালো আহারাবের ধরে থাকা হাতটা। ফর্সা কোমল হাতটা লাল হয়ে গেছে, কেমন রক্ত জমাট বেঁধে গেছে। একটু আগে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল ভীষণ। ওদিকে আহারাবের ধরে থাকা কোমরের স্থানটাও ভীষণ জ্বলছে। সব মিলিয়ে ব্যথায় জর্জরিত নিশিতা। অপরাধবোধ অনুভব করল আহারাব। অস্থির হয়ে উঠল সে। হাত বাড়িয়ে নিশিতার লাল হওয়া হাতটা ধরল সে। ছিটা মেরে হাতটা সরিয়ে নিল নিশিতা। কাটকাট কণ্ঠে বলল, একদম আদিক্ষেতা দেখাতে আসবেন না, এখনই চলে যান এখান থেকে। দেখো, সরি, আমি আসলে বুঝতে পারিনি। আপনি তো অনেক কিছুই বুঝতে পারেন না। অবশ্য শিশু কিনা সব সময়ই ভুল করেই যান, আর তার খেসারত দেয় অন্য কেউ। অবাক হলো আহারাব। কি বলছে এই মেয়ে? সে আবার কি ভুল করলো যার খেসারত অন্য কেউ দিয়েছে? আহারাব কিছু বলার জন্য মুখ খুলতেই হাত উঠিয়ে থামিয়ে দিল নিশিতা। রাগী কণ্ঠে বলল, এক্ষুনি চলে যান এখান থেকে, না হয় আমি কিন্তু চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকবো। নিজের সম্মানের দিকে তাকাবো না আর। দেখো, যাবেন নাকি আমি চিৎকার করব? দমে গেল আহারাব। আহত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে। সে যা করেছে নিঃসন্দেহে তা অন্যায়। আসলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারেনি সে। আহারাবকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে তেতে উঠল নিশিতা। বলল, কি হলো, যাচ্ছেন না কেন? আহারাব ছোট করে উত্তর দিল, যাচ্ছে। আর কিছু বলল না সে। নীরবে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল সে। নিশিতা চোখ তুলে একবার তাকালো আহারাবের চলে যাওয়ার দিকে। তাচ্ছিল্যের হাসি হাসল সে। সকালের আলো ফুটেছে অনেকক্ষণ। নীরব শহরটা ব্যস্ত হয়ে পড়েছে। মানুষ ছুটে চলেছে যে যার জীবিকা নির্বাহের কাজে। যানবাহনের প্যাঁপ ও ধ্বনিতে ভরে উঠেছে রাস্তাঘাট। সকাল 10টা বেজেছে প্রায়। নিশিতা এখনো রুম থেকে বের হয়নি। যে মেয়ে খুব সকালে উঠে সকলকে জাগিয়ে তোলে, আজ তারই পাত্তা নেই। লামিয়া বেগম প্রথমে ভেবেছিলেন হয়তো আহারাবের জন্য নিচে আসছে না সে, কিন্তু এর জন্য এত বেলা পর্যন্ত নিচে আসবে না। কলেজের সময়ও তো হয়ে গেছে। কলেজ কামাই দেওয়ার মেয়ে তো নিশিতা নয়। চিন্তায় কপালে ভাঁজ পড়ল লামিয়া বেগমের। লিনাকে বলল, একবার দেখে আয় তো নিশিতা ঘুম থেকে উঠেছে কিনা। অবশ্যই উঠেছে, এত বেলা পর্যন্ত ঘুমানোর মেয়ে নিশিতা নয়। যা না, দেখে আয় কি করছে মেয়েটা। লিনা সোফা ছেড়ে উঠল। এতক্ষণ বসে বসে সে আড্ডা দিচ্ছিল মেহরাব আর মাহবুবের সাথে।
এখানে অবশ্য রিনাও রয়েছে। আহরাব নিজের রুম থেকে বেরিয়ে এসেছিল মাত্রই আয়েশা বেগম এগিয়ে এলেন, নীলাকে বললেন, তুই বস, আমি যাচ্ছি। নীলা খুশি মনে বসে পড়ল। আহরাব ভ্রু কুচকালো, জিজ্ঞাসা করলো, নিশিতা কে? সবাই যেন আকাশ থেকে পড়ল। নিশিতাকে চিনে না সে? যার সাথে এত কাহিনী ঘটে গেল তাকেই চিনে না আহরাব। লিনা, মেহেরাব, মাহবুব, রিনা গোল গোল চোখে তাকালো আহরাবের দিকে। তারা যেন ভূত দেখার মতো চমকে উঠেছে। আহরাব চোখ ছোট ছোট করে তাকালো সবার দিকে। লিনা অবাক সুরেই বলল, ভাইয়া তুমি নিশিতাকে চেনো না? আহরাব সোফায় বসতে বসতে বলল, চেনার কথা ছিল বুঝি? আয়েশা বেগম এতক্ষণ শুনছিল ছেলের কথা, হঠাৎই শক্ত কণ্ঠে বলল, ওর চিনতে হবে না কাউকে, আমি উপরে যাচ্ছি নিশিতাকে দেখে আসতে। অবাক হলো আহরাব। মা হঠাৎ রেগে গেলেন কেন? একজন মানুষকে সে নাই চিনতে পারে, এর জন্য রাগ দেখানোর কি আছে? আজব তো। মায়ের চলে যাওয়ার দিকে দৃষ্টি রেখে আহরাব বলল, মামিমা, এক কাপ চা দাও তো, একটু পর পার্টি অফিস যেতে হবে। আয়েশা বেগম টোকা দিলেন নিশিতার রুমের দরজায়, খুলল না দরজাটা। আয়েশা বেগম আবারও টোকা দিলেন, এবারও খুলল না। এবার একটু জোরে ধাক্কা দিল সে, সাথে ডাকও দিল নিশিতার নাম ধরে। নিশিতা ঢুলু ঢুলু পায়ে খুলে দিল দরজাটা। চোখ মুখ কেমন শুকিয়ে গেছে মেয়েটার, ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ মেয়েটা। দরজা ধরে কোনো রকমে দাঁড়িয়ে আছে, পা দুটো দুলছে, চুলগুলো অগোছালো হয়ে পড়ে আছে। আয়েশা বেগম আর দেরি করলেন না, ধরে ফেললো নিশিতাকে, গায়ে হাত দিয়ে চমকে গেল সে। জ্বরে গা পুড়ে যাচ্ছে মেয়েটার। আয়েশা বেগম আস্তে ধীরে নিশিতাকে ধরে বিছানায় আবার শুইয়ে দিলেন, ওপর থেকেই ডাক ছাড়লেন, লিনা, মেহেরাব, মাহবুব। মেহেরাব, মাহবুব, লিনা, রিনা দৌড়ে এলো নিশিতার রুমে। তাদের সাথে আহারাবও এলো সেই ঘরে। নিশিতা চোখ বন্ধ করে শুয়ে আছে বিছানায়। আয়েশা বেগম ব্যস্ত কণ্ঠে শুধালেন, জ্বর মেয়েটার গা পুড়ে যাচ্ছে, এর মধ্যে তোরা কেউ দেখিসনি? চমকে উঠল সবাই। কাল রাতেও তো নিশিতাকে ঠিক দেখেছিল সবাই। লিনা ব্যস্ত হয়ে নিশিতার পাশে বসলো, কপালে হাত রেখে চমকে উঠল, বলল, হে মা, এ তো অনেক জ্বর, গায়ে হাতই দেওয়া যাচ্ছে না। রিনা, যা তো একটা বাটিতে পানি নিয়ে আয়, জলপটি দিতে হবে এক্ষুনি। রিনা দৌড়ে গেল। মাহবুবও ব্যস্ত হয়ে পড়ল, বলল, এখন পর্যন্ত কিছুই খাইনি, ও বেলা তো কম হলো না? আয়েশা বেগম উঠে দাঁড়ালেন, বললেন, তোরা একটু বস, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। মেহেরাব ওষুধের বক্স খুঁজে এতক্ষণে জ্বরের ঔষধ থার্মোমিটার বের করে ফেলেছে। একটা চেয়ার টেনে সেও বসে পড়ল নিশিতার পাশে। মেহেরাব নিজেও একজন ডাক্তার, তাই আর বাইরে থেকে ডাক্তার ডাকতে হলো না তাদের। ওষুধের বক্সে পাওয়া থার্মোমিটার গুঁজে দিল নিশিতার মুখে, একটু বাদে মুখ থেকে বের করেই বলল, অনেক জ্বর, 104 ডিগ্রি, তাড়াতাড়ি খাওয়াইয়া ওষুধ খেতে দিতে হবে ওকে। রুমের এক কোণে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল আহারাব। অপরাধ বোধে দগ্ধ সে, তার জন্যই জ্বর এসেছে মেয়েটার। কাল রাতে এমন না করলেই হতো, দরকারি বা কি ছিল অত রাতে তার এই রুমে আসার? তার জন্যে এই সব হলো। তার জন্যে মেয়েটা এখন কষ্ট পাচ্ছে, বিছানায় বসে জ্বরে কাতরাচ্ছে, অন্তর পুড়ছে আহারাবের। একটু বাদেই খাবার নিয়ে রুমে প্রবেশ করলো আয়েশা বেগম। কোনো রকমে অল্প খাওয়ালো, মেহেরাবের দেওয়া ওষুধগুলো খাইয়ে আবারও শুইয়ে দিল তাকে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলো না আহারাব। পার্টি অফিসে যেতে হবে তাকে শীঘ্রই। এমপি ইলেকশন, যে পদের জন্য এত কাঠখড় পোড়ালো, এত বছর এত কষ্টে নিজের ক্যারিয়ারকে দাঁড় করালো, এই অবস্থানে সেই পদ তো ছেড়ে দেওয়া যায় না। আহারাব বেরিয়ে পড়লো তার কাজে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই। নিজের কাজ ছেড়ে বাড়িতে ফিরতে বেশি দেরি হয়ে গিয়েছে তার। এত রাতে অন্যের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়ানোর দরকার আছে কি? তাই একবার সে ভেবেছিল বাড়িতে চলে যাবে, পরে নিশিতার কথা চিন্তা করে মত পরিবর্তন করলো সে। সকালে মেয়েটার জ্বর দেখে গিয়েছিল সে, তারপর আর মেয়েটার খোঁজ নেওয়া হয়নি। কেমন আছে মেয়েটা? তার জন্যই তো এমনটা হয়েছে। মেয়েটার এই অসুস্থতার জন্য দায়িত্ব সেই। তাছাড়া বাড়িতেও তো কেউ নেই, মা ভাইরা সবাই এই বাড়িতেই। বাড়ির কলিং বেল টিপলো আহারাব। লামিয়া বেগম খুলে দিলেন দরজাটা। জেগেই ছিলেন তিনি, অপেক্ষা করছিলেন আহারাবের জন্য। আহারাবের দেরি দেখে একবার কল করেছিল তাকে, সে বলেছিল সে আজ এই বাড়িতেই ফিরবে। আহারাব হাসি মুখে বাড়ি ঢুকলো। লামিয়া বেগমের মুখ পানে তাকিয়ে বলল, আপনাকে কষ্ট দিলাম মামিমা। লামিয়া বেগম হাসলেন। দরজাটা আবারও লাগাতে লাগাতে বলল, কিসের কষ্ট রে? ছেলের জন্য মা অপেক্ষা করেছে, এখানে কষ্ট কি আছে? যা হাত মুখ ধুয়ে আয়, আমি খেতে দিচ্ছি। আহারাব হাত মুখ ধুয়ে খেতে বসলো। লামিয়া বেগম একে একে খাবার বেড়ে দিচ্ছিল, বাধা দিল। আহারাব বলল, অনেক কষ্ট করেছো মামিমা, রাতও অনেক হয়েছে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি নিজে নিয়ে খেতে পারবো। লামিয়া বেগম যেতে চাইলেন না, তবুও তাকে জোর করে ঘুমাতে পাঠিয়ে দিল আহারাব। খাবার টেবিলে বসে শান্তভাবে খেয়ে উঠল। টেবিলের পাশে রাখা তোয়ালেটায় হাত মুছল সে। নিঃশব্দে পা বাড়ালো নিশিতার রুমের দিকে, আস্তে টোকা দিল নিশিতার রুমের দরজায়।
নিঃশব্দে পা বাড়ালো নিশিতার রুমের দিকে, আস্তে টোকা দিল নিশিতার রুমের দরজায়। খুলল না কেউ। আবারও টোকা মারতেই খুলে গেল দরজাটা। ঘুম ঘুম চোখে মুখে দাঁড়িয়ে রয়েছে লীনা। চোখে মুখে তার বিস্ময়ে ভরা, দেখেই বোঝা যাচ্ছে এত রাতে এই রুমের দরজার সামনে আহারাবকে দেখে অবাক হয়েছে সে। শুধু অবাক নয়, ভীষণ অবাক হয়েছে সে। ভ্রু কুচকে তাকালো। আহারাব বলল, তুই এই রুমে? নিশিতার জ্বর তো, তাই মা আজ রাতটা নিশিতার কাছেই থাকতে বলল। জ্বর কমেনি এখনো? আগের থেকে কম। মেহেরাব ভাই ওষুধ দিয়ে দিয়েছে, তবুও যদি রাতে আবার কোনো সমস্যা হয় তাই। এই রুম থেকে বের হ। অবাক হলো লীনা, গোল গোল চোখে বলল, কি? বাংলা বুঝিস না? রুম থেকে বের হতে বলেছি তোকে। ভরকে গেল লীনা। এত রাতে এই রুমে এসে ওকে রুম থেকে বেরিয়ে যেতে কেন বলছে এই লোক? রাজনীতি করতে করতে কি মাথাটা গেছে ওনার? পাগল টাগল হয়ে গেল নাকি? আহারাব আবারও ধমকে উঠল, বলল, কি সমস্যা? শুনতে পাসনি? এখন বের হচ্ছিস না কেন? লীনা গোল গোল চোখে আহারাবের দিকে তাকিয়ে বাইরে বেরিয়ে দাঁড়ালো। আহারাব একবার তাকালো লীনার দিকে, অতঃপর ঢুকে গেল নিশিতার রুমে। ধাপ করে দরজাটা আটকে দিল লীনার মুখের উপর। চমকে উঠল লীনা। এই লোক নিশিতার রুমের ভিতর ঢুকে দরজা আটকালো কেন? যার সাথে কোনো কারণ ছাড়াই বিয়ে ভেঙে দিয়েছিল এত রাতে, তার রুমে কি? আচ্ছা, কোনো খারাপ উদ্দেশ্য নেই তো তার? বাড়ির সবাইকে ডাকবে? কিন্তু আহারাবকে কখনো তো খারাপ মনে হয়নি তার, কখনো খারাপ কোনো রেকর্ডও তার নামে পাওয়া যায়নি। নিজের ক্যারিয়ারের জন্য সে তো সর্বদাই মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। পরে যদি লীনার ধারণা ভুল হয়, তাহলে আহারাব আর তাকে আস্ত রাখবে না, মেরে এখানেই গুম করে দিবে। আগে বিষয়টা নিজে খুঁটিয়ে দেখে পরে বাড়ির লোক জানানো যাবে। আগে বুঝতে হবে বিষয়টা। লীনা উপর হয়ে শুয়ে পড়ল দরজার সামনে। দরজার নিচ থেকে উকি মেরে দেখার চেষ্টা করছে ভিতরে কি হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই। ড্রিম লাইটের আলোতে তো আরও বোঝা যাচ্ছে না। এই কাহিনী হবে বুঝলে লীনা আগে রুমের বাতিটা জ্বালিয়ে তবে দরজা খুলতো। ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আহারাম। ড্রিম লাইটের আলোতে মেয়েটার মুখটা আরো মায়াবী রূপ ধারণ করেছে। জ্বরের ঘরে বারবার কেঁপে উঠছে পাতলা গোলাপি ঠোঁটজোড়া। আহারাব নিঃশব্দে নিশিতার পাশে বসলো। নিশিতার কপালে হাত রাখতে গিয়ে আবারও ফিরিয়ে আনলো। এভাবে একটা মেয়ের কপালে হাত রাখতে ইতস্তত বোধ হচ্ছে তার। এর আগে এভাবে স্বেচ্ছায় ছোঁয়া হয়নি কোনো নারীকে। জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে আশ্বস্ত করলো সে কোনো বাজে উদ্দেশ্যে তো আর সে নিশিতাকে স্পর্শ করছে না। মেয়েটা অসুস্থ, তাই তাকে দেখতে এসেছে। আহারাব তার কাঁপা কাঁপা ডান হাতটা রাখলো নিশিতার কপালে। জ্বর এখনো আছে, তবে বেশি নয়। আহারাব নিশিতার কপাল থেকে হাত নামিয়ে নিল। আলতোভাবে ধরল নিশিতার কোমল হাতটা, যে হাতটা কাল সে চেপে ধরেছিল। হাতটা কেমন কালো হয়ে গেছে। নিজের ভেতরেই খারাপ লাগছে আহারাবের। আচ্ছা, মেয়েটার কোমরের অবস্থা কেমন? সেখানেও তো কাল জোরে চেপে ধরেছিল সে। আহারাব আস্তে আস্তে নিশিতার কামিজটা তুললো কোমর থেকে। না চাইতেও চোখ বন্ধ হয়ে আসছে তার। ভীষণ ইতস্তত বোধ হচ্ছে ভিতরে ভিতরে। এভাবে এত রাতে একটা মেয়ের রুমে ঢুকে তার কোমর থেকে জামা তোলার ব্যাপারটা সত্যিই লজ্জাজনক। তবে এই লজ্জাজনক কাজটাই করতে হচ্ছে আজ আহারাবকে, তাও নিজের ভুলের জন্যে। আহারাব চোখ পিটপিট করে তাকালো নিশিতার কোমরের দিকে। চমকে গেল সে। নখগুলোর দাগ পড়ে রয়েছে নিশিতার কোমরে। হালকা রক্ত শুকিয়ে রয়েছে জায়গাটায়। নিজের অজান্তে একই করে ফেললো আহারাব। ভেতরে ভেতরে অনুশোচনায় দগ্ধ হচ্ছে সে। আনমনে আহারাবের হাত চলে গেল নিশিতার কোমরে। সেখানে হাত বুলিয়ে দিতে শুরু করলো সে। ক্ষণিক পরে যখন হুঁশ ফিরল আহারাবের, নিজের অবস্থান দেখে চমকে উঠে দাঁড়িয়ে গেল সে। এত রাতে একটা মেয়ের কোমরে হাত বুলাচ্ছিল, কি একটা অবস্থা! কেউ জানতে পারলে তার মান ইজ্জতে আর ছিটে ফোটাও থাকবে না। আর এই মেয়েটাও কেমন অদ্ভুতভাবে তাকে কাছে টানে সবসময়। এই মেয়েটার সামনে আসলে না চাইতে অদ্ভুত সব কাজ করে ফেলে সে, যা কখনো নিজে ভাবতেও পারে না আহারাব। না না, এখানে আর থাকা যাবে না। এই মেয়েটা ভীষণ ভয়ঙ্কর। চারিপাশে সবসময় কেমন মায়ার জাল জড়িয়ে রাখে, আর সেই মায়ার আওতায় এলেই জড়িয়ে পড়ে আহারাব। সে এক প্রকার ছুটে বেরিয়ে গেল রুম থেকে। রুমের বাইরে উপর হয়ে শুয়ে দরজার ফাঁকা দিয়ে তাকিয়েছিল লীনা। হঠাৎ করে খট করে দরজা খুলতে হকচকে উঠল সে। দ্রুত উঠে বসলো, জোরপূর্বক ঠোঁট প্রসারিত করলো। আহারাব কিছু বলল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল। লীনা অবাক চোখে তাকিয়ে রইল আহারাবের দিকে। এর আবার কি হলো? যাই হোক, আগে ভিতরে গিয়ে দেখা যাক কি হয়েছে। লীনা রুমের ভিতরে পা বাড়াতেই আবারও তার সামনে এসে দাঁড়ালো আহারাব। হকচকিয়ে উঠে নীলা। আচমকা এভাবে আহারাব তার সামনে চলে আসে ভয় পাইয়ে দিয়েছিল তাকে। বুকে হাত দিয়ে সে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে তো ভাইয়া, আর একটু হলেই হার্ট অ্যাটাক করতাম। আহারাব পাত্তা দিল না লীনার কথায়, শুধু গম্ভীর কণ্ঠে বলল, আমি যে আজ এই রুমে এসেছিলাম এটা যেন তুই আর আমি ছাড়া আর বাইরে না যায়, তবে তোর ঘাড় থেকে টুকুস করে মাথাটা আলাদা করে দিতে আমার সময় লাগবে না। কেঁপে উঠল লীনা। ঢোক গিলে মাথা নাড়ল, অথচ সে কাউকে বলবে না। আহারাব আবারও গম্ভীর কণ্ঠে বলল, মনে থাকে জানো, আমি কিন্তু আবার এক কথার মানুষ। পরের দিন সকাল সকালে এই বাড়ি থেকে চলে গেল আহারাব। অনেকদিন আর দেখা হয়নি নিশিতার সাথে। সেও তার কাজে ব্যস্ত, আর নিশিতাও নিজের পড়াশোনায় সময় গড়িয়েছে আপন মনে।
নিশিতার প্রিটেস্ট পরীক্ষাও শুরু হয়ে গেছে। আজ প্রথম পরীক্ষা ছিল তার। মাত্রই পরীক্ষা শেষ করে বেরিয়েছে সে। রাস্তায় ফুটপাত দিয়ে হেঁটে চলেছে আনমনে। উদ্দেশ্য সামনে একটা ফুলের দোকান থেকে ফুল কিনবে সে। মন খারাপ থাকলে নিশিতা ফুল কিনে। ফুলের স্নিগ্ধ সুন্দর রূপ তার মন ভালো করে দেয় নিমিষে। আজ তার ভালো লাগছে না কিছুই, মনটা ভীষণ খারাপ। কতদিন আদরে ছোট ভাইটাকে দেখে না, মায়ের হাতে খাওয়া হয় না কতদিন। কোনো কিছুর বায়না ধরে বাবার পিছু পিছু ঘোরা হয় না। বাড়ির কথা খুব মনে পড়ছে তার, ইচ্ছে করছে ছুটে চলে যেতে। হাঁটতে হাঁটতে নিশিতা চলে এসেছে দোকানের কাছে। তবে এখানকার সব দোকান বন্ধ, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, চারিদিকে হইচইয়ের শব্দ, মারামারি বেঁধেছে বোধহয়। নিশিতা দাঁড়ালো সেখানে, কৌতূহল বশত এক ছুটে চলা লোককে প্রশ্ন করলো, ভাই কি হয়েছে এখানে? আরে আপা, আপনি এখনো দাঁড়িয়ে আছেন? দ্রুত চলে যান। লোকটা হাঁপাতে হাঁপাতে উত্তর দিল, ইলেকশন নিয়ে দুপক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, ঝামেলা এখন মারামারিতে পৌঁছেছে। কথা শেষ করে লোকটা থামলো না, এক সেকেন্ড দৌড়ে চলে গেল সে। নিশিতা অবাক চোখে তাকালো চারিদিকে। ঢাকায় এসেছে আজ অনেকদিন, তবে এমন পরিস্থিতিতে সে এখনো অবধি কখনো পড়েনি। ঠিক এই কারণে এই রাজনীতি বিষয়টি একদম পছন্দ নয় নিশিতার। কি লাভ এই 2 দিনের ক্ষমতার, কি লাভ এই মারামারি ঝগড়া করে? নিশিতা পিছু ফিরে পা বাড়ালো সামনের দিকে। আর গিয়ে কাজ নেই, তার থেকে বাড়িতে চলে যাওয়া যাক। আর এখানে দাঁড়িয়ে ঝামেলা দেখারও প্রয়োজন নেই। নিশিতা এক পা বাড়ালো সামনের দিকে, সাথে সাথে হাতে টান পড়লো তার, চকিত হলো সে। মাথা তুলে তাকাতে চোখে পড়ল আহারাবের ঘরমাক্ত মুখখানা। মাথায় ইটের টুকরোর আঘাতে আহ করে ব্যথাতুর ধ্বনি বেরিয়ে এলো। এই ইটের টুকরাটাই মারা হয়েছিল নিশিতার দিকে। নিশিতা যখন এখানে এসেছিল তখন পার্টি অফিসের ভিতরেই দাঁড়িয়ে বাইকটা পর্যবেক্ষণ করছিল আহারাব। হঠাৎ চোখে পড়ল নিশিতাকে। লাগাতার নিশিতাকে সরে যেতে বলছিল সেখান থেকে, কিন্তু এই মেয়ের তো দুনিয়ার হুঁশ ছিল না। সে তার নিজের ভাবনার দেশে তলিয়ে গিয়েছিল। সে আর উপায় না পেয়ে আহারাব নিজে ছুটে এলো নিশিতার রক্ষার্থে। নিশিতার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল আহারাব। চারিদিকে সজাগ দৃষ্টিতে তাকালো সে, কেউ তাদের দিকে দেখছে কিনা। না, কেউ দেখছে না। সবাই আপাতত এই সংঘর্ষে ব্যস্ত। সামনে এমপি ইলেকশন। এই মুহূর্তে তাকে কোনো মেয়ের সাথে দেখলে বিভিন্ন কথা রটাবে বিরোধী দলীয়রা। আর তার থেকেও বড় কথা, নিশিতার উপর বিপদ আসতে পারে তার জন্যে। আহার আবার দেরি করলো না, নিশিতার হাত ধরে টেনে দৌড়ে নিয়ে গেল এক সরু গলিতে। কেউ নেই এখানে। কয়েকটা ভাঙা দোকান জীর্ণ শীর্ণভাবে দাঁড়িয়ে আছে শুধু। সেখানে নিয়ে নিশিতার হাত ছেড়ে দিল আহারাব। দাঁতে দাঁত চেপে বলল, মূর্খ কোথাকার, এমনি কথা বলার সময় তো 2 মন ওজনের এক একটা কথা আমার দিকে ফিকে মারতে পারো, আর এখন কেন মারামারির মধ্যে বোকর মতো কি দাঁড়িয়েছিলে? ভ্রু কুচকে তাকালো নিশিতা, বলল, কথার আবার ওজন হয় নাকি? তোমার কথার ওজন হয়। ওখানে কি ওভাবে দাঁড়িয়েছিলে কেন বলো তো? মরার শখ হয়েছিল নাকি? মলিন হাসলো নিশিতা, বলল, মরার শখ হলেই কি আর মরা যায় নেতা সাহেব? তার জন্য ভাগ্যের লিখনের প্রয়োজন আছে। ফুল কিনতে এসেছিলাম আমি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের ঝামেলাটার জন্য ফুলের দোকানটাও আজ বন্ধ। আহারাব শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল নিশিতার দিকে। মেয়েটার কথার ভিতরে চাপা আর্তনাদ, অভিমান আর একরাশ বিষণ্ণতা লুকিয়ে রয়েছে, যা আহারাবের ভিতরটা দুমড়ে মুচড়ে দিতে সক্ষম। সে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কি ফুল চাই তোমার? আপাতত আমার কোনো ফুলেরই প্রয়োজন নেই, বিশেষ করে কোনো অপরিচিত কারো কাছ থেকে। আহারাব বাজার কথা বাড়ালো না। ইচ্ছে করে যে বাড়ায়নি তেমনটা নয়, সুযোগটা আজ বড্ড বেখাপ্পা। না হয় আহারাবের ইচ্ছে ছিল মেয়েটার সাথে কথা বাড়াতে, 2-4 কথা শুনিয়ে দিতে যে কেন এই মেয়ের এত তেজ, এত কথা। তবে আজ নয়। এভাবে নিশিতাকে আর তাকে একসাথে দেখে নিলেই নিশিতারই বিপদ বাড়বে। সে জেনে শুনে কাউকে তার জন্য বিপদে ফেলতে ইচ্ছুক নয়। তাছাড়া কিছুদিন পর সে এমপি ইলেকশনে দাঁড়াবে, যে তার আত্মবিশ্বাসও রয়েছে তার। সেখানে এভাবে স্কুল পড়ুয়া ছেলেদের মতো একটা মেয়ের হাত ধরে টেনে এনে অলিতে গলিতে বসে কথা বলা তার ব্যক্তিত্বের সাথে যায় না। সে কখনো এমন ব্যক্তিত্বের পরিচয়ও দেয়নি। বরাবরই সে গম্ভীর, রকচটা, আবার উপকারী এবং একজন পরিপক্ক পুরুষালী ব্যক্তিত্বের অধিকারী। তবে এই মেয়ের সাথে দেখা হওয়ার পরই কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে তার। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার এতদিনে গড়া শক্তপোক্ত ব্যক্তিত্বের উপর। আহারাব একবার তাকালো নিশিতার দিকে, শান্ত কণ্ঠে বলল, বাড়িতে চলে যাও। অতঃপর সে এক পা বাড়ালো সামনের দিকে। দ্বিতীয় পা বাড়ানোর আগে ডাক পড়ল নিশিতার। পিছু ফিরে তাকালো আহারাব, বলল, কিছু বলবে? নিশিতা আঙ্গুল তুলে দেখালো আহারাবের কপালের দিকে। কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, কপাল কেটে গেছে, আপনার রক্ত ঝরছে। আহারাব হাত দিল কপালে। হাতটা চোখের সামনে নিয়ে দেখলো সত্যি কপাল কেটে গেছে, রক্ত ঝরছে কিছুটা। মৃদু হাসলো সে, বলল, সমস্যা নেই, এসবের অভ্যাস আছে আমার। নিশিতা শুনলো না তার কথা। নিজের ছোট পার্স ব্যাগটা হাতরে একটা 1 টাইম ব্যান্ডেজ বের করলো সে।
সে সবসময় ব্যাগে ফার্স্ট এইডের ছোটোখাটো জিনিস রাখে, চলার পথে যদি কখনো প্রয়োজন পড়ে তাই। নিশিতা অন্যের উপর নির্ভর না হয়ে নিজে সর্বদা নিজের বিপদের সময়গুলোর জন্য প্রস্তুত থাকে। সে খুব ভালোভাবে জানে বিপদের সময়গুলো কেউই পাশে থাকে না, তখন নিজেকে নিজেরই সামলাতে হয়। নিশিতা ব্যান্ডেজটা বাড়িয়ে দিল আহরাবের দিকে, তবে আহরাব নিল না ব্যান্ডেজটা। সে ঝুঁকে এলো নিশিতার দিকে, কপালে গিয়ে বলল, লাগিয়ে দাও। নিশিতা আর কথা বাড়ালো না, ব্যান্ডেজটা খুলে লাগিয়ে দিল আহরাবের কপালে। ব্যান্ডেজ লাগানো শেষে 1 মিনিটও সে সেখানে আর দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে চলে গেল সেখান থেকে। আহরাবের হাত চলে গেল কপালে, আলতোভাবে হাত বুলালো ব্যান্ডেজের উপরে। ঠোঁটে তার ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে, আকাশে জ্বলন্ত সূর্যটাও তার তেজ কমিয়েছে কিছুটা। লীনা হেঁটে চলেছে তাদের বাড়ির সামনে গলির মুখে। হঠাৎ আহরাব কল করে ডেকেছে তাকে, কে জানে কি উদ্দেশ্যে হঠাৎ এই ডাক। লীনা হেলে দুলে হেঁটে চলল সামনের দিকে। তাদের বাসার সামনে রাস্তার মোড়ে এসে দেখা মিলল এক বিশাল কালো গাড়িটা দেখে চিনতে পেরেছে লীনা আহরাবের গাড়ি এটা। গাড়িটার সামনে এগিয়ে গেল সে, কাছের জানালায় টোকা দিতে আহরাব নামিয়ে নিল জানালার কাজটা। দেখা মিলল তার